তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই স্পর্শকাতর এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ আন্দোলন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারিতে বিমান দুর্ঘটনার এই কঠিন পরিস্থিতির মধ্যে তারেক রহমান চমৎকার কিছু নির্দেশনা দিচ্ছেন, কিন্তু এগুলো বিএনপি ছাত্রদল কানে নিচ্ছে না, আমল নিচ্ছে না, শুনছে না। কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসতে পারবে না। বাবু গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য দুদিন আগে এই কথাটি বলেছিলেন। এই কথার উপরে আজকে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্নভাবে বিশ্লেষণ করছেন। রাতের 1টা বাজে আপনারা লাশ নিয়ে যাচ্ছেন, কেমনে নিয়ে যাচ্ছেন? 25টা লাশ আমি নিজে এখান থেকে আমাদের বাইর করছি, আমরা নিজেরা বাইর করছি ভাই। আপনারা কেমনে বলতেছেন 27 জন স্টুডেন্ট মারা গেছে? অন দ্য স্পট একটা ক্লাস নাই হয়ে গেছে, ওই ক্লাসের মধ্যে 40টা স্টুডেন্ট আছে ওখানে। আপনারা কেমনে বলতেছেন? দয়া করে এই ছোট বাচ্চাদের লাশ নিয়ে আপনারা খেলিয়েন না ভাই। আলস্ট্রা স্কুল এবং কলেজে বিমান বাহিনীর একটি বিমান ভেঙে পড়া, সেটায় প্রচুর মৃত্যু এবং সেটাকে কেন্দ্র করে অনেক কিছু ঘটেছে। সেই পরিস্থিতি এখনো চলছে। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রদর্শক শ্রোতা, আপনার ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে কেমন ভিডিও হতে চলেছে আজকে। প্রদর্শক, তার মধ্যে থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, গয়েশ্বর চন্দ্র রায় বাবু তিনি বলেছেন যে কিয়ামতের আগ পর্যন্ত জামাতে ইসলাম তারা ক্ষমতা আসতে পারবেন না। আসলে তিনি কি গণক? তিনি এই কথা বলেছেন। আসলে দেখেন, ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে সরাইয়া দেন। তিনি কেমনে বললেন যে কিয়ামতের আগেও জামাত কখনো ক্ষমতায় আসবে না? কারণ জামাতের যে এখন বর্তমানে পরিবেশ হয়ে উঠেছে, আল্লাহ চাইলে জামাত এবার ক্ষমতায় আসতে পারে। এই জন্য কোনো দলকেই ছোট করবেন না, যার যার যোগ্যতা দিয়ে ক্ষমতায় যাবে। এই জন্য কোনো দলকে ছোট করা আমাদের কাম্য নয়। আরও কয়েকটি ভিডিও আপনাদের সামনে উপস্থিত করা হয়েছে, অবশ্যই আপনারা সকলে বিশ্লেষণ শুনবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সমস্ত ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসি। চলুন। আলস্ট্রা স্কুল এবং কলেজে বিমান বাহিনীর একটি বিমান ভেঙে পড়া, সেটায় প্রচুর মৃত্যু এবং সেটাকে কেন্দ্র করে অনেক কিছু ঘটেছে। সেই পরিস্থিতি এখনো চলছে। গতকাল আমি কিছু ঘটনা ঘটেছে, এর মধ্যে একটা ঘটনা আমি একটু আলাদা করে বলবো ভেবেছিলাম, সেটা নিয়ে কথা বলতে চাই। এটা আলাদাভাবে একটু আলোচনা করা দরকার, কারণ এই রকম ঘটনা বাংলাদেশের সামনে আরও ঘটবে নিশ্চিতভাবেই বলতে পারি। কিভাবে একটা গুজবকে স্প্রেড করে, কিভাবে একটা গুজবকে মানুষের মধ্যে পৌঁছে দিয়ে অস্থিরতা তৈরি করা যায়। গতকাল দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব গিয়েছিলেন সেই দুর্ঘটনাস্থল দেখতে। সেখানে গিয়ে তারা আটক হয়ে যান, মানে ঘেরাওয়ের শিকার হন, আটক নাই বলবো, ঘেরাওয়ের শিকার হয়ে যান। দীর্ঘ 9 ঘন্টা তারা অবরুদ্ধ ছিলেন, কখনো একটা রুমে ছিলেন, কখনো তারা বেরিয়ে আসতে গেছেন, কিন্তু স্টুডেন্টদের বাধায় তারা বেরোতে পারেননি। মানে খুবই অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল, তারা আক্রান্ত হতে পারতেন শারীরিকভাবে, তারা কেউ আহত হতে পারতেন এবং আরও খারাপ কিছু হওয়ার সম্ভাবনা ছিল। প্রধান কারণ কি? অনেকগুলো ফ্যাক্টর ছিল, অনেক দাবি দেওয়া ছিল স্টুডেন্টদের, কিন্তু প্রধান একটা অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল, সরকারের বিরুদ্ধে ছিল। সরকার নিহতের সংখ্যা লুকাচ্ছে, মানুষ আরও বেশি মারা গেছে, অনেক বেশি মারা গেছে, কিন্তু সেটা তারা লুকাচ্ছে। আমি খেয়াল করেছি যেদিন দুর্ঘটনা হয় সেদিন রাতে ফেসবুকে মানে একেবারে প্ল্যান্ড সিস্টেমিক এক ধরনের ক্যাম্পেইন চলেছে যে লাশ লুকানো হচ্ছে। আমরা একটু আসি, মানে এইখানে ডেড বডি লুকানো সম্ভব কিনা, সেটা কম করে বলা সম্ভব কিনা। মানে স্কুলে এবং কলেজে আমাদের সমাজের মোটামুটি যথেষ্ট সামর্থ্যবান পরিবারের সন্তানরা পড়েন, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা ধনী লোকজনের সন্তানরা পড়েন। মানে আমরা কেউ কি বিশ্বাস করি সরকার চাইলে এখানে কোনো ডেড বডি লুকাতে পারে, গুম করে ফেলতে পারে মৃত্যু কম দেখানোর জন্য? তারও আগে প্রশ্ন হচ্ছে, সরকার মৃত্যু কম দেখাবে কেন? এই সরকারের মৃত্যু কম দেখানোর কোনো দায় আছে বলে আমি মনে করি না। কেউ বলতে পারেন যে পরিস্থিতি অনেক বেশি ঘোলাটে হয়ে যেতে পারে, মানুষের উত্তেজনা অনেক বেশি বেড়ে যেতে পারে, সেই কারণে লুকাচ্ছেন, কিন্তু আমি সেটাকেও যৌক্তিক মনে করি না। সোফার যে সংখ্যার মানুষ মারা গেছেন, শিশু মারা গেছে, সেগুলো যথেষ্ট অস্থিরতা তৈরি করার জন্য। কিন্তু এই আলাপটা এসছে, আমরা ধরে নিলাম যে সরকার কিছু ডেড বডি গুম করে ফেলেছে, লুকিয়ে ফেলেছে। এগুলো কাদের ডেড বডি? ওই যে বললাম, ওই শ্রেণীর মানুষজনের সন্তানের। সোফা নিউজে দেখেছি 6টা ডেড বডির ঠিক শনাক্ত করা সম্ভব হয়নি এখনও। এর বাইরে ধরলাম কারো সন্তানকে পাওয়া যাচ্ছে না স্কুলের পর থেকে, তার ডেড বডিও পায়নি কোনো অভিভাবক। মানে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে, বিশেষ করে যে শ্রেণীটার কথা বলছি, এনারা খেটে খাওয়া গার্মেন্ট শ্রমিক নন, এনাদের প্রায় সবারই যথেষ্ট সোশ্যাল ক্যাপিটাল আছে। অনেকেরই খুঁজলে তারা দেশের অনেক মেইন স্ট্রিম মিডিয়া, টিভি বা পত্রিকাকে যোগাযোগ করতে পারেন, তারা চাইলে এই তথ্য খুব ইজিলি মানুষের সামনে নিয়ে আসতে পারেন। সুতরাং সরকার চাইলেও এই তথ্য গোপন থাকার কোনো কারণ ছিল না। আমি বিশ্বাস করি এর মধ্যে এরকম কিছু ঘটেনি, কিন্তু গুজবটা রটল। এর মধ্যে একজন দায়িত্ববান মানুষ, একদম দায়িত্বশীল মানুষ এমন একটা মন্তব্য করেছেন, সেটাও খুবই সারপ্রাইজিং। এটা কেন করেছেন আমি জানি না। জামায়াতের আমির একটা
সমাবেশে গিয়ে বলছেন যে এখানে 100-র মতো মানুষ মারা গেছে বলে তার ধারণা, এভাবে বলছেন। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বা বাড়বে। আমি আমার প্রথম দিনই বলেছি যে কোনো ডাক্তার জানেন আর যারা পোড়া রোগী সম্পর্কে জানেন তারা জানেন শুরুতে একটা অ্যাসেসমেন্ট হয়, সেই অ্যাসেসমেন্টে অনেক ক্ষেত্রে বলে ফেলা যায় যে এই রোগী আখেরে হয়তো বাঁচবেন না, খুব মিরাকুলাস কিছু না হলে। কিন্তু সেটা এক জিনিস, আর এখানেও তিনি এমন একটা মন্তব্য করলেন, আমি মনে করি তার এই ধরনের মন্তব্য দায়িত্বশীল আচরণ হয়নি। এই রকম সংকটের সময় তিনি এরকম মন্তব্য যখন করেন তখন ওই ন্যারেটিভটা যেটা ডালপালা মিলছিল বা একটা মানে পক্ষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল সেটার পালে হাওয়া দেয়। চাইলে এমনকি কেউ তাকে তার এই মন্তব্যকে সেই চেষ্টার পার্ট হিসাবেও ইন্টারপ্রিট করতে পারে। ফেসবুকের 8-10 জন একটা কথা বলা আর জামায়াতের আমির স্বয়ং বলার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে এই অস্থিরতা তৈরি হলো। খুব স্বাভাবিকভাবে তারা তরুণ, তারা শিশু, তাদের স্কুলে এই মর্মান্তিক ডিজাস্টার হলো, সেই ডিজাস্টারের মধ্যে বসে তারা এইভাবে উত্তেজিত হতে পারেন, কারণ তাদের যদি বোধ তৈরি হয়ে যায় যে এই ঘটনাটা ঘটেছে, এবং ওই সময় তাদেরকে যুক্তি দিয়ে বোঝানো খুব সহজও না। আমি মানি সরকারের কমিউনিকেশন একেবারেই ভালো ছিল না। শুরু থেকে নিহত আহত কারা কী আছে সব যদি খুব সুন্দরভাবে তথ্য দিয়ে মানুষের সামনে হাজির করা হতো তাহলে এই জিনিসগুলো ভালো হতো। এছাড়াও সংবাদ সংগ্রহের সময় সংবাদকর্মীরা বাধার সম্মুখীন হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা, এই অভিযোগগুলো সামনে এসে হাজির হয়েছে। তো এই অস্পষ্টতাগুলো হয়তো এই প্রেক্ষাপট তৈরি করেছে, কিন্তু একটা গুজব চাপিয়ে দেওয়া যাচ্ছে, সেটা রিয়াকশন হচ্ছে। সচিবালয়েও সচিব পরীক্ষা পেছাতে রাজি হননি, সেটা ছড়িয়ে দেওয়া গেছে এবং সেটাতে একটা মব তৈরি হয়েছে। মব আনস্ট্রাকচার্ড, আনপ্ল্যান্ড হয়, কিন্তু এই মব যেহেতু অর্গানাইজড, কোনো সামনে ব্যানার নেই তাই আমরা মব বলছি, কিন্তু এটাও প্ল্যান করে ওখানে পাঠানো হয়েছে বলে বলতে পারি। সুতরাং গত দিনের এই দুটো ঘটনা আমাদের খুব কগনিজেন্সে রাখতে হবে, খুব সিরিয়াস কগনিজেন্সে রাখতে হবে। বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ আছে, এই ন্যারেটিভ বিল্ডিংয়ের চেষ্টা হচ্ছে এবং এই ঘটনাগুলো ঘটবে। আমরা সরকারের দিক থেকে চাইবো, সরকারকে যদি আমরা একটু বেনিফিট অফ ডাউটও দিই যে সরকার প্ল্যান করে এটা করেনি, কিন্তু সরকারের কমিউনিকেশনের প্রবলেম আছে, এই কারণে এই ধরনের অস্থিরতা তৈরির প্রবণতা সামনে আরও বাড়বে। সরকারকে খুবই সতর্ক হতে হবে যেন তারা এই ধরনের ক্ষেত্রে খুব দ্রুত ব্যবস্থা নেয়। এই ধরনের মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডিসইনফরমেশন কাজ করে, সেগুলো যাতে তারা ফাইট করতে পারেন। আর ক্রমাগত হতে থাকলে এই প্রশ্ন জনগণের মধ্যে এসে দাঁড়াবেই যে এটা আসলে ডেলিবারেট, এটা তাদের প্ল্যান্ড, তারা ইচ্ছে করে এটা করছেন। কারণ এই অভিযোগ সরকারের একটা অংশের মধ্যে, একটা অংশের বিরুদ্ধে মানুষের আছে যে তারা নির্বাচনটাকে এট এনি কস্ট পিছিয়ে দিতে চান। কেয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসতে পারবে না, বাবু গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য দুদিন আগে এই কথাটি বলেছিলেন। এই কথার উপরে আজকে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্নভাবে বিশ্লেষণ করছেন। কেউ কেউ বলছেন উনার কাছে কি কোনো ওহী আসছে আল্লাহর কাছ থেকে, কেউ কেউ আবার জিজ্ঞাসা করছেন উনি কি কোনো গণক নাকি যে জামাত কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না, উনি কি করে বললেন এরকম একটি কথা। ডাক্তার ইকবাল হাসান মাহমুদ, সভাপতি জাতীয় নাগরিক ফোরাম, উনি কিছু কথা বলেছেন এই কথার প্রসঙ্গ নিয়ে। সেই কথাগুলা একটু আপনাদের সাথে আমি শেয়ার করছি। শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, জামাতের শাসন তো আমরা দেখিনি। তো এমন হতে পারে যে জামাতের শাসন দেখার জন্য এটা তো জনগণের ইচ্ছা, আল্লাহর নির্দেশ, জনগণের ইচ্ছা। জনগণের ইচ্ছা বলে এবারও হয়তো জামাতকে ক্ষমতায় বসিয়ে দিতে পারে, কিংবা আরো 5 বছর পরে জামাতকে বসিয়ে দিতে পারে, সেটা জনগণই নির্ধারণ করবে। সব জনগণ কিন্তু এখন বোকা নয়, মার্কা দেখে আর ভোট দিবে না। প্রদর্শক, আপনারা শুনছিলেন এই বিশ্লেষকের কথা আছে। তিনি বললেন যে জনগণ আর মার্কা দেখে আগের মতো ভোট দিবে না, জনগণকে বোকা ভাবলে ঠিক হবে না। জনগণ এখন আর বোকা নয়, জনগণ ভোট দিবে মানুষের যার যোগ্যতা আছে যোগ্যতা দেখে। এবং এই কথাটা ওনাকে জনগণ বলছে যে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু জামাতের শাসন তো দেখি নাই। তাই একবার জামাতের শাসনটা যদি আমরা দেখে নেই তাহলে আমরা বুঝতে পারবো যে অন্যান্যদের তুলনায় জামাতের মধ্যে আলাদা কি যোগ্যতা আছে। ডাক্তার ইকবাল হাসান মাহমুদ আরো কিছু যুক্তি তুলে ধরেছেন তার বক্তব্যে যে আমরা আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ কাউকে ক্ষমতায় বসাতে পারেন, আবার আল্লাহ কারোর কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন। উনি একজন মুক্তিযোদ্ধাও, আবার একজন মুক্তিযোদ্ধার মুখ থেকে আপনারা আরেকটু ওনার বিশ্লেষণটা শুনবেন, আমি একটু শেয়ার করছি। আচ্ছা, তো আমরা আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ কাকে ক্ষমতায় বসাবেন এটা উনি তো গণক নন যে উনি বলে দিবেন যে কিয়ামত পর্যন্ত ওই যে জামাত ক্ষমতা আসতে পারবে না। জামাতের আমি একটা এমন রেজিমেন্টের দল যেটা বিএনপিও না, আওয়ামী লীগও না, জাতীয় পার্টি না। আমি যদি বলেন যে সমুদ্রে ঝাঁপ দাও, সমুদ্রে ঝাঁপ দিবে। সুতরাং এদের ভোট কখনোই অধিক সদিক হবে না, টাকা দিয়ে ওদের থেকে ভোট কিনতে পারবেন আপনি। সুতরাং জামাতের ভোট ফিক্সড ভোট। এটা আপনি দেখুন, এই যে জামাত মহাসমাবেশটা করলো, আমি তো জামাতের রাজনীতি করি না, তো জামাত মহাসমাবেশ করলো, সেখানে কিন্তু অসংখ্য সাধারণ মানুষ যোগদান করেছিল। সাধারণত জামাতের মিটিংয়ে জামাতের কর্মী নেই, নেতারাই জড়ো হন। কিন্তু ওই দিন যে 19 তারিখে যে মহাসমাবেশটা করলো, জাতীয় সমাবেশ, ওরা মহাসমাবেশ বলে নেই, জাতীয় সমাবেশ বলেছে, সেদিন অসংখ্য সাধারণ মানুষ যোগদান করেছিল। তার প্রমাণ হচ্ছে জামাতের নেতা কর্মীরা কখনো সিগারেট খায় না, কিন্তু অসংখ্য লোককে আমি দেখেছি যে তারা সিগারেট খায়। প্রিয় দর্শক,
ডাক্তার ইকবাল হাসান মাহমুদ সেখানে বিশ্লেষণ করলেন যে 19 জুলাই যে মহাসমাবেশ বা সমাবেশ তারা যেটা করেছেন সেটা মহাসমাবেশ নাম দেন নাই, তারা সমাবেশ নাম দিয়েছেন। এই মহাসমাবেশ নাম না দেওয়ার পরেও এটা আসলে মহাসমাবেশ হয়েছে। আর এখানে সাধারণ মানুষ যে যোগদান করেছে তার একটি উদাহরণ তুলে ধরেছেন। আমার জানা ছিল না যে সাধারণ মানুষ এত বেশি ছিল যে সাধারণ মানুষরা সেখানে সিগারেট খেয়েছে। তো সাধারণ মানুষরা সিগারেট খেতে পারে, জামাতের নেতাকর্মীরা সিগারেট খান না, এটা হলো মুক্তিযোদ্ধা ডাক্তার ইকবাল হাসান মাহমুদের কথা। আমি কিন্তু এই উনার কাছ থেকেই আজকে প্রথম জানলাম যে ওখানে অনেকে সিগারেট খেয়েছেন। তার মানে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, রিক্সা চালক, ভ্যানগাড়ি চালক, ঢাকায় যারা অবস্থান করছেন, ঢাকার আশেপাশে যারা অবস্থান করছেন, তারাও দেখতে এসেছেন, শুনতে এসেছেন যে জামাত কি বলে, জামাতের আমির কি বলে, জামাতের নেতারা কি বলে, এই মহাসমাবেশ থেকে আগামী দিনগুলোতে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য কি বলে এবং তারা কি করবে আমাদের জন্য। একটা কমিটমেন্ট নেওয়ার জন্য, পাওয়ার জন্য, সরাসরি শোনার জন্য তারা এসেছেন। এইগুলা টেলিভিশনেও শুনতে পারতেন, রেডিওতেও শুনতে পারতেন, পত্রিকাও দেখতে পারতেন, কিন্তু একটা আবেগ, একটা ভালোবাসা, একটা মানুষের ভিতরে একটা উৎসাহ, উদ্দীপনা ঈদের মতো কাজ করে। কুরবানি যখন আপনি দিবেন, আপনার পাশে যদি 10টা গরিব ফ্যামিলি থাকে, তারাও কিন্তু কুরবানি ঈদের দিনে আপনার গরুটাকে দেখে তারা আনন্দিত হয়, কারণ আপনি একা এই কুরবানির মাংসটা খাবেন না। তারা জানে যে তাদের ঘরেও একবেলা খাওয়ার মতো মাংস অন্তত আপনি দিবেন, তাই তারা আপনার কুরবানির দেখে খুশি হয়। জামাত নির্বাচন করবে, জামাতের নির্বাচনে জনগণ ভোট দিবে, কিন্তু সেই জনগণের একটা উৎসাহ, উদ্দীপনা আছে যে জামাত যদি রাষ্ট্র ভালো চালা, তাহলে আমি যে রিক্সা চালক, আমার ছেলেও বিসিএস ক্যাডার হয়ে মানে সরকারের উচ্চ পর্যায়ের সম্মানিত চেয়ারে বসতে পারবে, আমার ছেলেও বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবে, আমার মেয়েও ডাক্তারি পরীক্ষায় যদি সে পাশ করে সে লেখাপড়ার সুযোগ পাবে। পাশাপাশি আরেকটি জিনিস, আমি যদি গরিব হই, জামাতের কাছ থেকে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা এবং আশা তারা করেন। জামাত বিভিন্ন সময় অসহায় স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিয়ে থাকেন। অসহায় শুধু স্টুডেন্ট নয়, একেবারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সমস্ত মানুষগুলার ভিতরে, অমুসলিমদের ভিতরেও জামাতের জনপ্রিয়তা এখন কিন্তু তুঙ্গে। কারণ জামাত গত কয়েক বছর এই স্বৈরাচার শেখ হাসিনার সময় সবচাইতে বেশি হিন্দু ধর্মের মানুষ তাদের ধর্মীয় উপাসনালয় থেকে ফেরার সময় নৌকা ডুবে প্রায় 70-80টি ফ্যামিলি যখন একজন করে, দুইজন করে মানুষ মারা গিয়েছিলেন, সেই ফ্যামিলিগুলার কাছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান গিয়ে যে আবেগ তৈরি করতে পেরেছিলেন, এটা জামাতের অন্যান্য নেতারা অন্যান্যভাবে তারা যোগ্য ছিলেন, কিন্তু ডাক্তার শফিকুর রহমান একজন ডাক্তার হিসাবে মানুষের যে একটা মানসিক যে একটা থাকে যে ম্যান্ডেটটা কিভাবে নিতে হবে বা মানুষের কাছে কিভাবে পৌঁছতে হবে, উনি যেহেতু ডাক্তার মানুষ, তিনি তো গরিব, ধনী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবকিছুতেই উনি সবারই চিকিৎসক। তাই সবারই চিকিৎসক হওয়ার কারণে উনি খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছতে পেরেছিলেন, মিশতে পেরেছিলেন, তাদেরকে সহযোগিতা করতে পেরেছিলেন। প্রিয় দর্শক, এছাড়া সিলেটে ওনার একটি মেডিকেল কলেজ আছে, আমরা জানি হাসপাতাল, মেডিকেল কলেজ বা একাধিক আছে, একটি যেটা মানে একেবারে ওনার হিসাবে পরিচিত, ওনার সাথে আরো অন্যান্য পার্টনার আছে, এই ব্যাপারে আমি নিশ্চিত, কিন্তু যেটা ওনার ম্যানেজমেন্টে চলে সেটার ভিতরে নাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বহু নারীরা নার্স এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে এবং ডাক্তার হিসাবে সেই হাসপাতালে চাকরি করেন। এখন উনি যদি আরো 20 বছর আগে এটা করে থাকেন, এটা বয়স 20-25 বছর বা 30 বছর আগে করেছেন এই মেডিকেল কলেজ, এই হাসপাতাল, তাই 30 বছর 20 বছর আগ থেকেই উনি সকল ধর্মের মানুষদেরকে আগলিয়ে রেখেছেন। এই যে আগলিয়ে রেখেছেন, এইগুলা কিন্তু আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। জামাতের নেতাদের সাথে অমুসলিমদের, নারীদের একত্রিত হওয়ার বিষয়টা খুব কম ছিল। 2 দিন আগে আপনারা দেখতে পেয়েছেন যে জামাতের আমির বৈঠকে বসেছে আমেরিকান অ্যাম্বাসেডারের সাথে। আমেরিকান অ্যাম্বাসেডারের সাথে বৈঠকে যে বসেছেন, তাও জামাত অফিসে, কেন্দ্রীয় অফিসে বৈঠকে বসেছেন। সেখানে 3 জন জামাতের মহিলা সিনিয়র নেত্রী ছিলেন, 3 জন জামাতের মহিলা সিনিয়র নেত্রী আর 4 জন পুরুষ নেতা। 3 আর 4 7 জন ছিলেন। আমি যতটুকু পত্র পত্রিকায় নিউজে দেখেছি জামাত থেকে, জামাতের আমিরের ডান পাশে আমরা দেখেছি যে মহিলারা বসেছেন এবং বাম পাশে পুরুষরা বসেছেন। ডান পাশে একজন পুরুষ ছিলেন, তারপরে মহিলারা বসেছেন। তাহলে বুঝতে হবে যে জামাত আর আগের কথা বলে ওই 54 বছর আগের জামাত বা 20 বছর আগের জামাত আর আজকের জামাত এক নয়। জামাত অনেক বেশি মডার্ন হয়ে গিয়েছে, অনেক বেশি আধুনিকতার ছোঁয়া জামাতের ভিতরে এসেছে। তাই তরুণ তরুণীরা উৎসাহিত হচ্ছে জামাত শিবিরের কাছে, কারণ জামাত শিবিরের কাছে আরেকটি উৎসাহিত হওয়ার কারণ হিসাবে দেখা গেছে এই 24-এর বিজয়ের পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেমেয়েদেরকে নিয়ে তারা শিবির
অনেকগুলা অনুষ্ঠান করেছে, যেখানে ছেলেরা মেয়েরা সবাই একসাথে আনন্দ অংশগ্রহণ করতে পেরেছে এবং স্টুডেন্টদের সুবিধার জন্য তারা বিশ্ববিদ্যালয়ে ঠান্ডা পানির ফ্রিজ বসিয়ে দিয়েছেন, ইফতারি করিয়েছেন, সেহরি খাওয়িয়েছেন, তারপরে ঈদ একসাথে করেছেন, তারপরে ফল খাওয়াইয়ে তারা রেকর্ড সৃষ্টি করেছেন। সব ধরনের ফল ফ্রিতে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে তারা আনন্দ ফল উৎসব করেছেন। এই ধরনের কার্যক্রমগুলা এর আগে এই ছাত্রীদের মধ্যে অনেক অমুসলিমও আছে, তারা কখনো দেখেন নাই। তারা সবাই অবাক নয়, শুধু তাদের আন্তরিকতা ভালোবাসা বৃদ্ধি হয়ে গেছে শিবিরের উপরে, যে শিবির এরকম করতে পারে। অন্যান্য রাজনৈতিক দলও তো আছে, তাদের ছাত্র সংগঠন তো আছে, তারা তো আমাদের জন্য, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য ফ্রিতে কোনো পয়সা ছাড়া কোনো অনুষ্ঠান করেন না। এই কথা মেয়েদের মুখ থেকে কিন্তু আমরা শুনেছিলাম, আপনারা শুনেছিলেন। তাই সেই মেয়েদের কথাগুলা কিন্তু এখন সমাজে, রাষ্ট্রে প্রভাব ফেলছে। ছাত্র শিবিরও প্রশংসিত হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। অপরদিকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সর্বশেষ বিশাল সমাবেশ ঢাকায় করে আরো বেশি উনি পপুলার অর্জন করেছেন বলেই বিশ্লেষকরা মনে করছেন। বিয়াবাড়িতে বিমান দুর্ঘটনার এই কঠিন পরিস্থিতির মধ্যে তারেক রহমান চমৎকার কিছু নির্দেশনা দিচ্ছেন, কিন্তু এগুলো বিএনপি ছাত্রদল কানে নিচ্ছে না, আমল নিচ্ছে না, শুনছে না। কিন্তু শিবির ঠিকই তারেক রহমান যা বলেছেন, তারেক রহমান নির্দেশনা অনুযায়ী নয়, শিবির নিজেদের বোধ থেকেই সেটা অনুসরণ করছে। দর্শক, তারেক রহমান বলছেন যে সবাই শান্ত থাকবেন, অন্যান্য কর্মসূচি বাদ, শো আপ করবেন না, মানবিক কাজ করেন। আমাদের একমাত্র টার্গেট এখন এই ক্রাইসিস মোমেন্ট ট্যাকেল দেওয়া, আহতদের পাশে দাঁড়ানো, নিহত পরিবারের পাশে দাঁড়ানো, দোয়া করা, সব কার্যক্রম কর্মসূচি অনেকগুলো কাজ বাতিল করে দিয়েছেন তারেক রহমান, এগুলো চমৎকার। কিন্তু তিনি বিএনপিকে বলছেন শান্ত থাকেন, এটা করবেন না, এটা করবেন না, কিন্তু বিএনপি ছাত্রদল চাঁদাবাজি 1 সেকেন্ডের জন্য বন্ধ করেনি। তারেক রহমান শান্ত থাকতে বলছেন, অথচ তারা প্রতিপক্ষের উপর চাঁদাবাজির, নির্বিঘ্নে চাঁদাবাজি করতে বা চাঁদাবাজির যারা প্রতিবাদ করেছে তাদেরকে গুলি করেছে। আপনারা দেখেছেন চট্টগ্রামে শিবিরের নেতাদেরকে গুলি করে আহত করেছে, গুলিবিদ্ধ করেছে। প্রায় 33 জন আহত হয়েছে, তার মধ্যে 3 জন গুলিবিদ্ধ হয়েছে। সাধারণ শিক্ষার্থী, এলাকার জনগণও গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে। তাহলে আসলে এছাড়া সারা বাংলাদেশে আপনি দেখেন তো, একটু মন্তব্য করে জানাবেন, টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে পাবলিক টয়লেটের যেসব জায়গা থেকে বিএনপি চাঁদা নেয়, উত্তরার মাইলস্টোনের এই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনায় কি তারা চাঁদা নেওয়া থেকে সামান্য সময়ের জন্য বিরত থেকেছে? থাকে নাই। তারা তাদের চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। আর জামাত শিবির তাদের ধর্মীয় ভাবগাম্ভীর্য রিলেটেড, দোয়া রিলেটেড প্রোগ্রাম ছাড়া অন্য কোনো প্রোগ্রাম করছে না। এনসিপি তাদের পদযাত্রা বাতিল করে মসজিদে ঢুকে গিয়েছে, দোয়া করছে। কত সুন্দর দৃশ্য। আর বিএনপি ছাত্রদল চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। আসলে তারেক রহমান দেশে আসতে পারছেন না এই বিএনপি ছাত্রদলের কারণে, যুবদলের কারণে। কেন তারেক রহমানের কে ফিরে দেশে আসতে? কোনো ঝুঁকি নাই, কেউ তাকে মারবে না, কিচ্ছু করবে না। তিনি একা একা হাঁটলেও কেউ কিছু করবে না, সবাই সালাম দেবে, সালাম ভাই, এরকম। কিন্তু বিএনপি যা করছে, ছাত্রদল যুবদল যা করছে, তো মান সম্মান থাকে না। নিজেরা নিজেদের রক কাটছে, পাথর মেরে হত্যা করছে নিজেরা নিজেদের কর্মীকে বিভৎস পদ্ধতিতে। এরপরে আবার সেই সুব্রত বাইনের কথা মনে আছেন, তিনি নিজে আগে তারেক রহমানকে হত্যা করতে চেয়েছেন, অথচ সুব্রত বাইন যুবদলের হয়ে ভাড়ায় খেটে প্রতিপক্ষকে হত্যা করেছে। বিএনপির 2 গ্রুপের কিলিং মিশনেও 1 গ্রুপের অংশগ্রহণ করেছে। এর মানে বিএনপির লোকজনেই কিন্তু এই তারেক রহমান হত্যা পরিকল্পনা, যেটা সুব্রত বাইনের অ্যাসাইনমেন্ট ছিল, তার সাথে হয়তো ছিল। বিএনপির প্রতি তো আস্থা রাখতে পারছেন না। তারেক রহমান কথা শুনে, আচ্ছা একটু সহজ উত্তর দেন, তারেক রহমান বলেছে কেউ চাঁদাবাজি করবেন না। একজন মানুষ তারেক রহমানের কথা চাঁদাবাজি থেকে বিরত দেখেছে? যদি বিরত থাকতো তাহলে 3,500 বহিষ্কারের মতো ঘটনা ঘটতো না। এর মানে তারেক রহমান কথা কোন পরিস্থিতিতে বিএনপি ছাত্রদলে কেউ শোনে না। আর জামাত শিবির জাতির মন জয় করেছে তাদের ভূমিকার মাধ্যমে, তাদের কার্যক্রমের মাধ্যমে। আমিরে জামাত প্রশংসায় ভাসছেন, শিবিরের ছেলেরা রক্ত দিয়ে আহতদের জন্য। আমিরে জামাত ইনস্ট্যান্ট মোটা অঙ্কের টাকার বাজেট করে ডাক্তার, নার্স সরবরাহ করে, হসপিটালের বেড ব্যবস্থা করে দিয়ে নিজেদের হসপিটালে প্রশংসায় ভাসছেন। আর তারেক রহমান ভালো ভালো কথা বলছেন বিদেশ থেকে। আপনি এই পরিস্থিতিতে দেশে আসুন, বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটেছে, আমাদের বিমান বাহিনীর প্রধান তুরস্ক থেকে দৌড়ে এসেছে, আপনি লন্ডন থেকে আসেন, এসে আপনি নিজে একটু সেবা টেবা করেন না? তা তো পারবেন না। বিদেশ থেকে আপনি নির্দেশনা দিলেন, সেই নির্দেশনা গুরুত্বই বাকি। সেই নির্দেশনা ফল আমরা দেখেছি কি, বিএনপির লোকজন কারো লাশ দাফন করতে গেলেও বলে যে তারেক রহমান নির্দেশে এসেছে, কারণ লাশ দাফন করতে বলেছে, কিন্তু উপরে ভালোভাবে মাটি দিতে কি তারেক রহমান বলেছে? মনে হয় বলে নাই, থাক তাহলে আমরা যাই। বিএনপি হচ্ছে এই অবস্থায়, কিন্তু বাস্তবে আকাম থেকে ফিরে না। কিছু ভালো কাজ তারেক রহমান নির্দেশে আংশিক করে, আর নিজেদের কোনো ভালো কাজ করা মুরুদ নেই, কোনো সক্ষমতা নেই। জাতির এই শোকের সময় সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত সংহত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটা জামাত শিবির আমল করছে।
যার ফলে চট্টগ্রামের যে ঘটনা, জামাত শিবির চাইলে পাল্টা ওদেরকে ধরে ধরে পেটাতে পারতো, সেই সক্ষমতা চট্টগ্রামে জামাতের আছে, শিবিরে আছে, কিন্তু সেটা করেনি। গুলিবিদ্ধ হয়েও তার প্রশাসনের উপর নির্ভর করেছে, যদি প্রশাসন মোটামুটি গ্রেপ্তার করেছে। চাইলে জামাত শিবির মিছিল করতে পারতো, পাল্টা ওই জায়গায় শক্তি প্রদর্শন করতে পারতো, কিন্তু না, শান্ত থেকেছে যে না, দেশের এই পরিস্থিতিতে শক্তি প্রদর্শন বেমানান, আমরা গুলিবিদ্ধ হয়েছি, থাক, পুলিশ ধরুক তাদের। মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, বিভেদমূলক সংঘাত বা মব উশৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের উপর ভিত্তি করে আমাদের একটি সমাজ ব্যবস্থা করে তুলতে হবে। তবে মব শব্দটা আওয়ামী আবিষ্কার, আপনি অন্য কিছু বলেন, পারলে আপনাদের যদি মেধা থাকে তাহলে আপনারা যে মবের বিরোধিতা করেন ওটা অন্য কোনো একটা টার্ম আবিষ্কার করে সেই মবের বিরোধিতা করেন। আওয়ামী লীগেরটা কেন নিচ্ছেন, কপি পেস্ট কেন করছেন? এটা ভারতের মিডিয়া সর্বপ্রথম 5 আগস্টের পর বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছে, এটা আগেও ছিল, মব শব্দটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, কিন্তু এই যে কথায় কথায় মব বলা, জনগণের প্রতিরোধকে মব বলে অভিহিত করা, এটা কিন্তু হাসিনা ও 5 আগস্টে আগেও করতো না। বা এই জুলাই আন্দোলনের সময় কিন্তু হাসিনা বলেন যেগুলো মব হচ্ছে মব হচ্ছে মব হচ্ছে বলেন, এই মব হচ্ছে এটা হচ্ছে 5 আগস্টের পরে এই সরকার এবং বিপ্লবীদের বিতর্কিত করার জন্য ভারতের মিডিয়া সর্বপ্রথম স্টার্ট করেছে, ওইটা আওয়ামী লীগ গ্রহণ করেছে, ওখান থেকে বিএনপি নিয়েছে যে আমাদের উপর মব হচ্ছে, আওয়ামী লীগ বলছে আমাদের উপর মব হচ্ছে, ওইটা এখন তারেক রহমান ইউজ করছে। এরকম কপি পেস্ট করলে তো আপনার অবস্থান থাকে না। তিনি আরো বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি এবং সহিংসতা উস্কে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এই সকল গোষ্ঠীকে অনুরোধ করবো, বাংলাদেশের ইতিহাসে এমন একটি শোকবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকুন। এই পরিবর্তে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হয় এবং সহানুভূতি একাত্মতা প্রদর্শনের দিকে আমাদের মনোযোগ দেওয়া। দেখেন এখানে দুইটা বিষয়, তারেক রহমান এখানে মূলত এই চট্টগ্রামের এই ঘটনার দিকে ইঙ্গিত করেছে যে তার কর্মীরা জনতার উপর গুলি করেছেন, গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে অনেক, যদি তাদেরকে ধরেছে। তো এইখানে তারেক রহমানও মিথ্যাচার করলেন, শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করলেন তারেক রহমান নিজে। কিভাবে? ওইটার দিকে ইঙ্গিত করে নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টির এবং সহিংসতা উস্কে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যায়। চট্টগ্রামের ঘটনা থেকে ইঙ্গিত করেছেন। কে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন? এর মানে ছাত্র দলের বহিষ্কৃত পান্ডারা বলেছে, ওইটা তারেক রহমান বিশ্বাস করেছে। তো দর্শক শ্রোতা, আপনারা একে একে সম্পূর্ণ বিশ্লেষকের বিশ্লেষণ শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন বর্তমান অবস্থাটা কি। আর এই গয়েশচন্দ্র রায়বাবু তিনি এই কথা বলেছেন কেন বা কী কারণে বলেছেন, অবশ্যই যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।